আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রিয় দেশবাসী, যে যেখান থেকে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে থাকেন, আমি সকলকে ধন্যবাদ জানাই। তো প্রিয় দর্শক, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা আন্তর্জাতিক বা অন্য একটি দেশ বা অন্য দুইটি দেশ আমাদের পার্শ্ববর্তী ভারত এবং পাকিস্তানের যে ইতিমধ্যে যুদ্ধ চলছে বা তাদের যেই এক দেশের সাথে আরেক দেশের যে সম্পর্কের টানাপোড়েন, ইতিমধ্যে ভারত পাকিস্তানে হামলা করেছে। এর পূর্বে ভারতের আপনার ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীরে যে জঙ্গি হামলা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে, ওই বিষয়টাকে কেন্দ্র করেই কিন্তু আজকে ভারত পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধ চলমান। যদিও অনেকে মনে করে এটা বৃহৎ আকার ধারণ করবে না। আরবীয় দেশগুলো এবং বিশেষ করে সৌদি আরব এবং আমেরিকার নেতৃত্বে হয়তো সমঝোতায় আসতে পারে। আবার অনেকেই মনে করছেন যে এটা যুদ্ধে গড়াবে, বৃহত্তর যুদ্ধে। তো যাই হোক, কোনো যুদ্ধেই শান্তি আনতে পারে না। আমি বরাবরই যুদ্ধের বিরুদ্ধে, আমি কখনো যুদ্ধ চাই না। আমি শান্তির পক্ষে। আলোচনাই একমাত্র সমাধান। যুদ্ধ কোনো কিছুর সমাধান হতে পারে বলে আমি মনে করি না। এবং দুঃখের বিষয়, এই পৃথিবী সুন্দর এবং সফল হয়েছে এই আশরাফুল মাখলুকাত মানব জাতির সৃষ্টির মাধ্যমে। সৃষ্টিকর্তা সেই কথাই কিন্তু বারংবার বলেছেন। কিন্তু আজকে এই মানুষকে হত্যা করার জন্য পৃথিবীর বুকে কোটি কোটি টাকা ব্যয় করে যত মরাণস্ত্র তৈরি করছে, আপনার পারমাণবিক বোমা থেকে ধরে নেই এমন কোনো আপনার ভারী অস্ত্র তৈরি করছে না, যে শুধু মানুষকে হত্যা করার জন্য। এটা খুব দুঃখের বিষয়। তো সেই বিষয়টাকে কেন্দ্র করে, ভারত এবং পাকিস্তানের বিষয়টাকে কেন্দ্র করেই আমাদের যে বাংলাদেশের অবস্থান, সেই অবস্থানটা আমি মনে করি নিরপেক্ষ হওয়া উচিত। কোনো পক্ষেই কেউ অবলম্বন করা উচিত বলে আমি মনে করি না। এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের মানুষের মধ্যে, আমরা ক্রিকেট খেলায় এক শ্রেণীর মানুষ ভারতকে সমর্থন করত, ভারত পাকিস্তানের খেলা হইলে এক শ্রেণীর মানুষ পাকিস্তানকে সমর্থন করত। এটা খেলার মধ্যে সীমাবদ্ধ। কিন্তু বর্তমানের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে কেন্দ্র করে প্রতিনিয়ত দেখছি বাংলাদেশের রাজনীতির আকাশে কালো মেঘ এসে জমছে। কালো মেঘের হাতছানি, অশনি সংকেত আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতির আকাশে, বাংলাদেশের ভবিষ্যতের আকাশে। তার একমাত্র কারণ হচ্ছে আজকের যে হেডলাইনটি দিয়েছি, যে অতিরিক্ত ভারত বিদ্বেষী আমাদের পায়ে পা দিয়ে যেন বাংলাদেশকে একটি যুদ্ধের দিকে ধাবিত করছি। ভারতকে আমরা বাধ্য করছি যে আমাদেরকে যেন ভারত আক্রমণ করে। ভারত যেন যে আগ্রাসী মনোভাব, পাকিস্তানের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্ক যেন আমরাও নিজের হাতে আমরা যেন তৈরি করছি। কারণ অনেকের থিওরি এখানে যুক্তি উপস্থাপন করে থাকেন। কেউ বলেন যে ভারত হিন্দু রাষ্ট্র, পাকিস্তান মুসলিম রাষ্ট্র। আরে ভাই, পাকিস্তানে যেই মুসলমানদের সংখ্যা, তার চেয়ে বেশি মুসলমান হচ্ছে ভারতে। এবং 1971 সালে পাকিস্তান যে আমাদেরকে ওই 52 ভাষা আন্দোলন থেকে তারপর একদম সর্বশেষ আপনার স্বাধীনতার যুদ্ধ শেষ অবধি পর্যন্ত যে পাকিস্তান যেই নির্যাতনের স্টিম রোলার, ধর্ষণ, খুন, বাড়িঘর পোড়ানো, মানুষ হত্যা এবং মুক্তিযুদ্ধে যারা আত্মাহুতি দিয়েছে, সব কিছু মিলে এখানে কি আমরা মুসলমান ছিলাম না?
আমরা ধর্মে জাতিতে কি ছিলাম? আমরাও তো ধর্মে জাতিতে তাদের যেই ধর্ম আমাদের এই ধর্ম ছিল। তো পাকিস্তান তো কখনো এই চিন্তা করে নাই যে আমরা বাংলাদেশের, তারা মুসলমান। যদিও ৪৭-এ দেশ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে। কিন্তু পরবর্তীতে পাকিস্তানি শাসক গোষ্ঠী তো সেটা আ মেনে চলে নাই। আমাদেরকে লাঞ্ছিত, অপমানিত, নিপীড়িত আ ক করেছে। তো সেটা থেকেই কিন্তু যুদ্ধ হয়েছিল। তো এখন আমার কথা হচ্ছে, আজকে বিষয়টা নিয়ে বেশি কথা বলব না। যেহেতু এটা আমার দেশের বিষয় না। কিন্তু আবার আমি একবারে আমার দেশের বিষয় না যে এটাও বলতে পারি না। কারণ হচ্ছে যে অতিরিক্ত যে ভারত বিদ্বেষী যে ফিকির বাংলাদেশে চলছে, এই অন্তর্বর্তীকালীন দখলদার ইউনূস সরকারের নেতৃত্বে পুরা আপনার সরকার ব্যবস্থা, রাষ্ট্রযন্ত্র সকল ক্ষেত্রে, এবং কি এক শ্রেণীর নাগরিকরাও যে আপনার এই ভারত বিদ্বেষী মনোভাব চর্চা করছেন। কখনো, কখনো বলছেন যে সেভেন সিস্টার দখল করবেন, কখনো বলছেন পাকিস্তান জিন্দাবাদ। এখন আপনার এই কথাগুলার কারণে, আপনার এই বিরোধিতার কারণে ভারতকে যে আপনি খেপিয়ে তুলছেন, এতে করে কার ক্ষতি, কার লাভ, এটা কি একবার চিন্তা করছেন? ভারত যদি কোনো কারণে আপনার প্রতি ক্ষুণ্ণ হয়, রাগান্বিত হয়ে যদি ভারত আক্রমণ করে, তো আমার দেশের বা আপনার দেশ যে বাংলাদেশের কি সেই ক্যাপাসিটি আছে, বা সেই যোগ্যতা, আমাদের সামরিক, অর্থনৈতিক সব যোগ্যতা কি আমাদের আছে তাদেরকে ফেস করার জন্য? আমার তো মনে হয় যে আমাদের কোনো নাম্বারিংয়ের মধ্যেই আমরা পড়ি না। তো আরেকটা হচ্ছে, পাকিস্তান যদি আপনি পাকিস্তান আর ভারতের বিষয়টা চিন্তা করতে হবে যে পাকিস্তান আপনার দেশের ভৌগোলিক এরিয়া থেকে কতটুকু দূরে, আর ভারত কতটুকু কাছে। আমরার অবস্থানগত দিক থেকে আমরা ভারতের পেটের ভিতরে বলা যায়। ৩ দিক থেকে আমাদের ভারত ঘিরে রেখেছে। একদিকে বঙ্গোপসাগর। এখন পাকিস্তান যদি কোনো কারণে ভারতে পারমাণবিক অস্ত্র এবং কি ভারী কোনো যুদ্ধাস্ত্র, বিমান হামলা, রকেট হামলা, এইগুলো যদি, মিসাইল ছুড়ে এগুলো যদি করে, তাহলে আমাদের সীমান্তে এসে পড়তে পারে, আমাদের ভৌগোলিক এরিয়া ক্রস করে ঢুকতে পারে। এবং কি ভারতে যদি আক্রমণ হয়, তাহলে তো আপনি আগরতলা, কলকাতা, এইসব যদি কেন্দ্র, এই সাইটগুলোতে যদি আক্রমণ করে, তাইলে তো এটার প্রভাব তো আমাদের দেশে পড়বে। ঠিক না? তো এখন এটা তো আমাদের জন্য কোনো সুফল বয়ে আনতেছে না, ভারত পাকিস্তানের যুদ্ধ, বা আপনি পাকিস্তানের পক্ষ নেওয়াটা নিয়েও তো আমার কোনো সুফল আসতেছে না। তো শুধু কেন আপনি ভারতকে খেপিয়ে তুলছেন? ভারত বিদ্বেষী মনোভাব, আপনি ভারতের সাথে না পারবেন অর্থনৈতিক দিক দিয়ে, না কূটনৈতিক দিক দিয়ে, না সামরিক শক্তি দিয়ে। কোনো দিক দিয়ে তো পারব না। ভারতের মতন একটি ক্ষমতাসীন রাষ্ট্র সাথে আমরা কেন কূটনৈতিক সম্পর্ক ভালো না রেখে খারাপে যাব? আপনি আমার কথাগুলো শোনার পরে আপনারা আমাকে ভারতের দালাল মনে করতে পারেন। ভাই, আমাকে ভারতের দালাল মনে করেন আর যাই মনে করেন। আপনার তো যদি ওই আপনার যে ৭১ সালে রাশিয়া এবং ভারত যে সহযোগিতা করেছে, নৈতিকতার দিক থেকে যদি আপনি সমর্থন করতে হয়, তাহলে ভারতকে, রাশিয়াকে করতে হয়। পাকিস্তানকে তো আপনি করাটা কোনো যৌক্তিক দাবি কাজ হতে পারে না। যদি আপনি পাকিস্তানকে দাবি সমর্থন করেন, একজন বাঙালি হিসাবে বা বাংলাদেশের নাগরিক হিসাবে, পাকিস্তান জিন্দাবাদ বলেন, তাহলে তো ১৯৭১ সালে বা তার আগে পরে যা কিছু করেছে আমাদের সাথে, সেগুলোকে বৈধতা দেওয়া হয়। তো আপনি, তার মানে হচ্ছে রাজাকাররা তো শুধু রাজাকার হিসাবেই শনাক্ত হবে না। আপনি ৫৩ বছর পরে, ৫৪ বছর পরে এসে দেশ স্বাধীনের পরে যদি পাকিস্তানকে যদি জিন্দাবাদ বলেন, তাহলে তো আপনিও ওই রাজাকারদের কাতারে পড়েন। এটা আমি মনে করি। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি পাকিস্তানকেও সমর্থন করার দরকার নাই আপনার। আপনি ভারতকেও সমর্থন করার দরকার নাই। আপনি চুপ থাকেন। আমার দেশের ভূমিকা হবে ২ দেশের সাথে যোগাযোগ করে যুদ্ধ যেন না বা সামনের দিকে আগায়। এরা সমঝোতার মাধ্যমে, আলোচনার মাধ্যমে, একটা সংলাপের মাধ্যমে যাতে এই যুদ্ধটা, একটা চুক্তির মাধ্যমে যাতে যুদ্ধ বন্ধ হয়ে যায়, সেটা হবে সকলের জন্য মঙ্গল। আপনার পাশের ঘরে যদি আগুন লাগে, তাহলে সেই আগুনে তো আপনার ঘরেও আসবে। সেই আগুনের
এ এ আগ্রাসন তো আপনার এখানেও আসবে। আপনি মনে করবেন না যে মনে করার কোনো কারণ নাই যে আপনার প্রতিবেশীর ঘরে আগুন লাগছে বা আপনার প্রতিবেশীর ঘরে ডাকাতি হচ্ছে, আপনার ঘরে ডাকাত আসবে না। সেটা কিন্তু ভাববার কোনো বিষয় নাই। তো আমাদের যেই এ এ ও এই দেশের জনগণকে উদ্দেশ্য করে বলতে চাই, আবেগে গা ভাসিয়ে দেওয়া যাবে না। এটা কোনো ধর্ম নিয়ে যুদ্ধ হচ্ছে না যে মুসলমান আর হিন্দুদের যুদ্ধ। যে আমি একজন মুসলমান হিসেবে আমার ইমানি দায়িত্ব মুসলমানের পক্ষে থাকা। ফিলিস্তিনের বিষয় যখন আসে, আমরা ইসরায়েলের পক্ষে থাকি না। আমরা মুসলমান হিসাবে মুসলমানদের পক্ষে থাকি। কিন্তু ভারত পাকিস্তানের বিষয়টা তো ভাই ধর্মীয় কোনো যুদ্ধ না, ধর্মীয় কোনো বিষয় না। এখানে পুরাটাই হচ্ছে একটা রাজনৈতিক বিষয়। কাশ্মীরকে কেন্দ্র করে এটা যুগ যুগের পর ধরে তাদের মধ্যে এই যুদ্ধটা আছে। ভারত দাবি করে এটা ভারতের অংশ, পাকিস্তান দাবি করে পাকিস্তানের অংশ। তো এই রাজনৈতিকগত কারণে যখন তারা লাগবে, এখন পাকিস্তানের জঙ্গিরা যে হামলা করলো ভারতের মুসলমানরা এই যে কাশ্মীরে, এখানে তো অধিকাংশ লোক মারা গেছে এখানে মুসলমান। তাহলে আপনি কি ব্যাখ্যা দিবেন এটার ভাই? এখন এতে তো আমাদের ক্ষতি ছাড়া কোনো আমি লাভ দেখতেছি না। আপনারা আর আরেকটা বিষয় হচ্ছে আমি আজকের এই ভিডিওতে বলতে চাই, ৫ই অগাস্টে যে বাংলাদেশের একটি গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকারকে উৎখাত করেছে, সেখানেও আবেগে গা ভাসিয়ে দিয়েছে। কে হত্যা করেছে, কে ষড়যন্ত্র করেছে, আসলে কতটুকু কি হয়েছে সেগুলো বিচার বিশ্লেষণ না করে সবাই আবেগে গা ভাসিয়ে দিলেন, রাজপথে নেমে পড়লেন। দেখলেন যে আপনাদের মাথায় কাঁঠাল ভেঙে কিন্তু আরেকতারা কাঁঠাল খেয়ে গেল। আপনাদের কাঁধে বন্দুক রেখে কিন্তু আরেকতারা কিন্তু তাদের স্বার্থ হাসিল করে ফেলল। মেটিকুলাস ডিজাইনে মাস্টারমাইন্ডরা আবির্ভূত হলো। পরে হয়তো বুঝতে পারলেন যে আপনাদেরকে ব্যবহার করেছে। আজকে ওই বিষয়টাও কিন্তু আমি মেটিকুলাস ডিজাইনের একটা অংশ মনে করব। কারণ মাহফুজরা শুরুতেই এই একটি গৃহযুদ্ধের কথা বলছে। তার প্রধান ইনুস এ যুদ্ধের কথা, যুদ্ধের প্রস্তুতির কথা বলে, যুদ্ধের কথা বলে। তার এই এ ও অনেক উপদেষ্টারা বলে যে যুদ্ধ ভাব দেশের মধ্যে এরকম বলে। গৃহযুদ্ধের তাগিদ দেয় এবং তাদের যে চামচা এই যে এনসিপি এর এবং এবি পার্টি, যে তারা সকলেই কিন্তু যুদ্ধের কথাই কিন্তু বারবার কিন্তু বলে। তো এটার মূল সবগুলোকে একটি মালা আকারে আঁকলে এটা মেটিকুলাস ডিজাইনের একটু অংশ, যে যদি আমার দেশকে যদি ভারতে বিদ্বেষী মনোভাবটা যদি একদম সর্বোচ্চ জাগানো যায়, পাবলিককে যদি নামিয়ে দেওয়া যায় ভারতের বিরুদ্ধে, তাহলে ভারত আগ্রাসী মনোভাব হয়ে আমার দেশে একটি হয়তো আক্রমণ করবে। তাহলে দেশে একটি যুদ্ধ লেগে যাবে। তো যদিও আমরা পারবো না, ভারতের সাথে কিন্তু যুদ্ধ লাগবে। তো যুদ্ধ লাগলে বিদেশিরা সহযোগিতা-টহযোগিতা করবে। এ এ ম এইটার একটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার আছে যে আর নির্বাচন হবে না। যুদ্ধ প বি বি এ যেই দেশে যুদ্ধ চলে, আপনার দেশে যখন যুদ্ধ চলবে, বিশৃঙ্খল অবস্থা থাকবে, তখন আপনি ইলেকশনের কথা বলতে পারবেন না। তখন এই পরিস্থিতি থাকবে না। তো ইউনূস বলবে যে এখন যুদ্ধ চলছে, এখন তো আর ইলেকশন দেওয়া যাবে না। তো সে ক্ষমতাতে দীর্ঘদিন থাকার জন্য এটা একটা মেটিকুলাস ডিজাইনের অংশ হতে পারে। এটা আ আপনি এ আচমকা কোনো ব্যাপার না, অথবা এটা অবিশ্বাসের অযৌক্তিক কোনো এ কথা হতে পারে না, আমি যেটা মনে করি। তো সেইজন্য আমি সকলকে অনুরোধ করব যে যদি এ আ আ আমি যুদ্ধ যদি কোনো সমাধান না হয়ে থাকে, তাহলে আমরা কেন তাদেরকে উস্কে দিব? যুদ্ধের দিকে ধাবিত করব। সকলকে যেন আমরা আ ব আমাদের ভূমিকাটা যেন এমন থাকে যে আমরা যেন তাদের এই ২ দেশকেই যেন হয়তো বুঝাতে সক্ষম হইতে পারি যে আপনারা যেটা করছেন এটা ভুল করছেন। যে কেউ যুদ্ধে আগাবেন না, যুদ্ধের দিকে যাবেন না। আলোচনার মাধ্যমে আপনারা আলোচনার টেবিলে বসুন। আলোচনার টেবিলের মাধ্যমে সন্ধির মাধ্যমে আপনারা সমঝোতায় আসুন। এটা হতে পারে। কিন্তু আমরা যেটা করতেছি, আমি বারবার রিপিট করছি যে আমাদের দেশে যেটা হচ্ছে এটা প্ল্যান মাফিক, এটা আপনার এই আপনার একটা সুদূর প্রসারী একটা আ আ নীল নকশা বাংলাদেশে ভারতের বিরুদ্ধে একটা জিকির তুলে দেওয়া, সাধারণ আমজনতাকে তুলে দিলে ভারত যেন আমার দেশের আক্রমণ করে, এই বিষয়টা কিন্তু বারবার আমরা লালন করছি। তো এখন আপনি বারবার ভারতকে এই ইনুস ওই বাংলাদেশে আসার আগেই ৫ই আগস্টের পর সে ওইখান থেকে সেভেন সিস্টার খেয়ে ফেলবে বলছে। তারপরে
আপনার এরপরেও অনেকবার বলেছে, চীনে গিয়েও বলেছে। আবার তার ওই যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের কমিশনার সেও বলছে এবং তার উপদেষ্টারা বলছে, এনসিপি, এবি পার্টি, তারা সবাই কিন্তু এই এই বর্তমান দখলদার ইউনূস সরকারের যে লেসপেন্সার সবাই কিন্তু এই যুদ্ধের কথা বলে, ভারত বিরোধিতার কথাগুলা বলে, ভারতকে হুমকি দেয়, কখনো মানচিত্র বদলিয়ে ফেলে, ভারতের কিছু অংশকে নিয়ে বাংলাদেশের মানচিত্র বড় করে ফেলে। এই কাজগুলো কিন্তু কি যে ভারতকে এ চুলকানি দেওয়া। এটা একদম খাস বাংলা গ্রাম্য ভাষায় হচ্ছে ভারতকে চুলকানি দেওয়া। তো ভারতের পায়ে পাড়া দেওয়া। এটা হচ্ছে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলি যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার ইচ্ছা। তো এখন যদি আমরা যদি ভারতের মতন একটি দেশকে যদি বারবার যদি এভাবে চুলকাইতে থাকি, তো ভারত কি আপনাকে কিছু করবে না, ছেড়ে দিবে? তো এখন সর্বোপরি ক্ষতিগ্রস্ত কে হবে? আপনার কি পাকিস্তান বাঁচাইবো? পাকিস্তানের তো মনে করেন যে খারাপ অবস্থা। তো আপনারা কে সেভ করবে? তো এগুলো হচ্ছে একটি নিম্নমানের মন মানসিকতা। সেই দিক থেকে সরে আসতে হবে। সকলের শুভ বুদ্ধির উদয় হোক, আমার সেই প্রত্যাশা। এবং কেউ ভারতের পক্ষেও সাফাই গাওয়ার দরকার নাই। পাকিস্তানের পক্ষে তো এটা পসিবলই না। যেহেতু তারা ৭১-এ আমাদের সাথে পরাজিত হয়েছে, তাদের সাথে আমাদের যুদ্ধ হয়েছে, তারা আমাদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সব করেছে। তারা সেটার জন্য এখনও ক্ষমা চায় নাই। আমি ধন্যবাদ দিতে চাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে। উনি বলেছে যে উনি একটা সত্য কথা বলেছে। আমি একটা ভিডিওতে দেখলাম যে পাকিস্তান এখনো পর্যন্ত সেই ৭১-এর অপরাধের জন্য এখনো তারা রাষ্ট্রীয়ভাবে কোনো ক্ষমা প্রার্থনা চায় নাই। তো এখন আপনারা কেন এত মরিয়া হয়ে গেলেন? আপনারা এত আবেগ কেন? আপনারা এত চুলকাচ্ছে কেন? আমি বুঝতে পারছি না যে পাকিস্তানের পক্ষে। পাকিস্তান আপনাদের এই এত আপন হয়ে গেল, এটার কারণটা কি? এত পিরিতি কেন পাকিস্তানের সাথে? এবং আপনারা জানেন যে সারা বিশ্বের মধ্যে মুসলমান হত্যা করেছে যে দেশগুলো, তাদের তালিকার মধ্যে যে পাকিস্তান ৬ নাম্বারে, ১ নম্বরে চীন, এরপরে আপনার ৫ নাম্বারে মায়ানমার। তো কই আপনি চীনের সাথে তো আপনার খুব ভালো সম্পর্ক, পিরিতি, আপনারা চীনের বিরুদ্ধে বলেন না। মায়ানমারকে করিডোর দিচ্ছেন, মানবিক করিডোর দিচ্ছেন, তাদেরকে বিরুদ্ধে কিছু বলছেন না। ওইখানে আপনারা মুসলমানরারে মারে, এইটা সমস্যা হয় না। শুধু আপনি ভারতের বিরোধিতা করার জন্য আপনার জন্ম হয়েছে, তাই নাকি? আপনি শুধু ভারতের বিরোধিতা করবেন, এই সার্কি লইয়েই আড়েন। এই সার্কিটাই আপনারা করতে আছেন, যাতে শুধু আপনারা কাজ হচ্ছে সকাল বিকাল খাইবেন আর ভারতের বিরোধিতা করবেন। এর মধ্যে আপনারা একটা ওই যে এ হয়তো আপনারা মেটিকুলাস ডিজাইনের অংশ না হয়, ওই যে আবেগে গা ভাসিয়ে দিচ্ছেন, স্রোতের সাথে গা ভাসিয়ে দিচ্ছেন। এতে যে আপনি সারারাত ঘুমের মধ্যে দেখলেন মধু খাচ্ছেন, কিন্তু সকালবেলা উঠে দেখছেন যে আপনার ওই পিছন দিয়ে আপনি আঙ্গুল দিয়ে রাখছেন। বিষয়টা এমন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চাই না আপনার কোনো কথার কারণে, আমার কোনো কথার কারণে বাংলাদেশ হুমকিতে পড়ুক, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হোক, এটা আমরা কখনো চাই না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।